চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা। আপনি কি বাংলা এই কথাটি শুনেছেন? হয়তো শুনেছেন। অস্টিন কেলন তার বই স্টিল লাইক অ্যান আর্টিস্টে ঠিক একই কথা বলেছেন, তবে একটু ভিন্নভাবে বলেছেন। তিনি বলেছেন চুরি করো তবে একজন আর্টিস্টের মতো। একজন আর্টিস্ট কি করেন, বিভিন্ন জায়গা থেকে আইডিয়া নেন এবং আইডিয়া নিয়ে তিনি যখন ছবি আঁকেন তখন কিন্তু একটি ভিন্ন ছবি হয়। একটু বলে রাখি, এখানে চুরি করা বলতে যেটা বোঝানো হয়েছে কারো কাছ থেকে ইন্সপিরেশন নেয়া বা হচ্ছে কারো কাছ থেকে আইডিয়া নেয়া, এবং এই আইডিয়াগুলো নিয়ে সামগ্রিকভাবে যখন একটা নতুন কোনো আইডিয়ার জন্ম দেওয়া হবে তখনই কিন্তু একটা নতুন কিছু আসবে। পৃথিবীতে যত কিছু ইনোভেশন সবই কিন্তু হচ্ছে কারো না কারো থেকে আইডিয়া নেওয়া বা কারো না কারো থেকে ইন্সপায়ার্ড হওয়া। লিওনার্দো দা ভিঞ্চি প্রথম কিন্তু হচ্ছেন উড়োজাহাজের মডেল তৈরি করেন, এরপরে রাইট ব্রাদার্স প্রথম হচ্ছেন আকাশে ওড়েন, আর আজকে এত এত এভিয়েশন কোম্পানি, প্যাসেঞ্জার জেট, ফাইটার জেট, ড্রোন, মিসাইল, আরও কত কিছু দেখা যাবে। সব কিছুর পিছনে কিন্তু রয়েছে কারো থেকে আইডিয়া কপি করা, আবার তার সাথে নতুন কিছু অ্যাড করে নতুন কিছু তৈরি করা। বলা হয় একজনের থেকে হুবহু কিছু কপি করা হচ্ছে প্লেজারিজম বা চুরি করা, কিন্তু যখন 100 জনের থেকে আইডিয়া নিয়ে নতুন কিছু করা হবে তখন কিন্তু হবে সেটা রিসার্চ। একটা প্রবাদ আছে, দেয়ার ইজ নাথিং নিউ আন্ডার দ্য সান। একেবারে ইউনিক বা নতুন বলে কিছু নেই। একেবারে ইউনিক বা নতুন যদি আপনার কাছে কিছু মনে হয় তখন সেটা হচ্ছে আপনি জানেন না যে সোর্সটা কি বা কার কাছ থেকে নেওয়া হয়েছে। অস্টিন কেলন যেহেতু নিজে একজন আর্টিস্ট ছিলেন, সে কারণে এই বইতে বেশিরভাগ কথাই মনে হবে যে হয়তো কোনো আর্টিস্টকে রিলেট করে বলা হয়েছে, কিন্তু আসলে না। এই বইয়ের যে মেইন আইডিয়াগুলো আসলে কিন্তু সেটা সবার জন্যই প্রযোজ্য। কেন এই বইটি তিনি লিখেছেন, সে কারণে তিনি বলেছেন যে আইডিয়াগুলো সবাই জানে, কিন্তু তারপরও এই বইটি লেখা কারণ হচ্ছে এভরিথিং দ্যাটস নিডেড টু বি সেইড হ্যাজ অলরেডি বিন সেইড, বাট সিন্স নো ওয়ান ওয়াজ লিসেনিং এভরিথিং মাস্ট বি সেইড অ্যাগেন। অর্থাৎ তিনি যেটা বলার চেষ্টা করেছেন যে এই ঘটনা হয়তো সবাই জানে, কিন্তু হচ্ছে যেহেতু হয়তো অনেকের কাছে এটা নতুন মনে হতে পারে, এই কারণে এই কথাগুলো আবারও বলতে হবে, বারবার বলতে হবে। প্রথম যে আইডিয়াটা যেটা বলা হয়েছে, ডোন্ট ওয়েট আনটিল ইউ আর রেডি, অর্থাৎ হচ্ছে আপনি তৈরি না এটা মনে করে হচ্ছে আপনি সময় নষ্ট করবেন না। এ কারণে আমরা দেখা যায় যে অনেকেই মনে করি যে আমি তো এই কাজটা পারছি না বা আমি তো এটার জন্য এক্সপার্ট না, তাহলে আমি এখন মনে হয় না শুরু করি, যখন আমি এটা ভালোভাবে পারবো, ভালো করে শিখবো, তখন হচ্ছে এই কাজটা করব। কিন্তু অস্টিন কেলন একটু ভিন্ন কথা বলেছেন। তিনি বলেছেন আপনি হয়তো এখন কাজটা এক্সপার্ট না, কিন্তু আপনি কাজটা শুরু করুন। শুরু করতে গিয়ে আপনি হয়তো বুঝবেন যে কোথায় কোথায় ইমপ্রুভমেন্টের দরকার আছে, কোথায় আরও ভালো করতে হবে, কোথায় আপনার প্রবলেম আছে। এই জিনিসটা আপনি হয়তো কাজ করতে করতে শিখে যাবেন। আপনি যখন এই কাজটা হাতে কলমে করা শুরু করবেন বা কাজটা করা শুরু করে দিবেন, তখন দেখা যাবে যে আপনার যে এক্সপিরিয়েন্সটা আসবে সেটা কিন্তু ওই যে এক্সপার্ট হওয়ার জন্য বসে থাকবেন সেই সময়ের ভিতরে কিন্তু সেটা হবে না। এজন্য বলেছেন যে আপনি কাজটা শুরু করে দিন, তখন শুরু করলে হয়তো আপনি কাজটা করতে করতে শিখে যাবেন। অস্টিন কেলন এই বইতে কিছু উদাহরণ দিয়েছেন। কোবি ব্রায়ান্টের একটা উদাহরণ আছে। কোবি ব্রায়ান্ট হচ্ছে একজন বাস্কেটবল প্লেয়ার। তিনি তার পছন্দের খেলোয়াড়দেরকে কপি করতেন এবং দেখা যাচ্ছে একজন মানুষের পক্ষে যেহেতু হুবহু কপি করা সম্ভব না, এ কারণে দেখা যাচ্ছে কিছু জিনিস তার ক্ষেত্রে মিস হয়ে যেত, এবং এই মিস হয়ে যাওয়া জিনিসগুলোই কারণেই তার কিছু নিজের সিগনেচার স্টেপ তৈরি হয়, এবং যার কারণে আমরা কোবি ব্রায়ান্টকে আজকে এত বিখ্যাত হিসেবে চিনি। 2 নম্বর একটা পয়েন্টে বলা হয়েছে হু টু কপি অ্যান্ড হোয়াট টু কপি। হু টু কপি মানে হচ্ছে কার কাছ থেকে কপি করব। এটা হচ্ছে আমরা জানি কার কাছ থেকে আমাদের কপি করতে হবে, হয়তো আমাদের পছন্দের কোনো লেখক, পছন্দের কোনো আর্টিস্ট, পছন্দের কোনো গায়ক, শিল্পী, এরকম বিভিন্ন জনের আমাদের পছন্দের মানুষ থাকতে পারে যার কাছ থেকে আমি আইডিয়া নিতে পারি। অথবা এমনও হতে পারে যে আমি যে ফিল্ডে কাজ করতেছি সেই ফিল্ডের যে এক্সপার্ট আছে আমি তার কাছ থেকে কপি করতে পারি। কিন্তু হোয়াট টু কপি, এক্ষেত্রে যেটা লেখক বলেছেন যে আসলে এই পার্টটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আমি কি কপি করছি সেটা হচ্ছে কিন্তু ইম্পর্টেন্ট, কারণ তিনি বলেছেন যে গার্বেজ ইন গার্বেজ আউট, অর্থাৎ আপনি যদি গার্বেজ কালেক্ট করেন আপনার কাছ থেকে যে রেজাল্টটা বের হবে সেই রেজাল্টটাও কিন্তু হচ্ছে গার্বেজই হবে। সো এই ক্ষেত্রে হচ্ছে আপনি কি কপি করছেন সেটা খুবই ইম্পর্টেন্ট। যখন কারো কাছ থেকে কপি করছেন তার মানে সে তার শুধু কাজটাকেই কপি করলে হবে না, এই কাজটা করার পিছনে তার কি আইডিয়া ছিল এটাও বোঝাও কিন্তু ইম্পর্টেন্ট। তিনি বলেছেন যে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আসলে তিনি কি ভেবে এই কাজটা করেছেন বা কোন প্রেক্ষাপটে এই কাজটা করেছেন সেটা ভাবাও কিন্তু ইম্পর্টেন্ট। 3 নম্বর আরেকটা পয়েন্টে বলা হয়েছে রাইট দ্য বুক ইউ ওয়ান্ট টু রিড, অর্থাৎ আপনি যে বইটা পড়তে চান সেই বইটা যদি হচ্ছে এখনো কেউ না লিখে থাকে তাহলে হচ্ছে সেই বইটা আপনি লেখা শুরু করুন। এক্ষেত্রে কিন্তু খুবই মজার একটা ব্যাপার হচ্ছে অস্টিন কেলন এই বইগুলো যেভাবে লিখেছেন, তার এই যে স্টিল লাইক অ্যান আর্টিস্ট এই বইটা তিনি হচ্ছেন খুবই একেবারে ইউনিক ওয়েতে লিখেছেন। এই বইটার দেখবেন খুব অনেকগুলো ছবি এখানে ইউজ করা হয়েছে, লেখার ফন্টগুলো খুবই ফানি, এবং তিনি কিন্তু একেবারে নতুন এক
একটা ধরনের বইটা তিনি লেখার চেষ্টা করেছেন। এরকম কিন্তু অন্য কেউ আসলে আমি একটা পড়িনি এরকম, বাট খুব মজা লাগে বইটা পড়তে। সো এইভাবে তিনি বলেছেন যে আপনি যে কাজটা করতে চান সেই কাজটা যদি হচ্ছে কেউ না করে থাকে, তার মানে হচ্ছে আপনি তাহলে কাজটা শুরু করে দিন। এক্ষেত্রে হচ্ছে টিম ফেরেসের একটা উদাহরণ দেওয়া হয়েছে। টিম ফেরেস হচ্ছেন একজন খুবই ফেমাস ইউটিউবার, যিনি বিভিন্ন হচ্ছে বিখ্যাত লোকজনের পডকাস্ট নেন। তিনি যেটা বলেছেন, বি দ্য চেঞ্জ ইউ ওয়ান্ট টু সি দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ আপনি যে পরিবর্তনটা পৃথিবীর মাঝে দেখতে চান সেই পরিবর্তনটা নিজের ভেতর থেকে শুরু করুন। এটাই আসলে টিম ফেরেসের আইডিয়া ছিল। চতুর্থ একটা পয়েন্টে যেটা বলা হয়েছে সাইড প্রজেক্টস অ্যান্ড হবি নিয়ে বলা হয়েছে, সাইড প্রজেক্টস অ্যান্ড হবি খুবই ইম্পর্টেন্ট। আপনার মেইন কাজের পাশাপাশি যদি হচ্ছে 2-3টা শখের কাজ থাকে, সেই শখের কাজগুলো হচ্ছে আপনার যে মেইন কাজকে কিন্তু ইন্সপায়ার করবে এবং হচ্ছে সেখান থেকে কিন্তু আপনি আইডিয়াও পেয়ে যেতে পারেন। বলা হয় যে একজন যদি লেখক, তার যদি অন্য কোনো শখ থাকে, যেমন হচ্ছে ছবি আঁকা বা ফটোগ্রাফি করা, তখন দেখা যাবে সে কিন্তু ওইখান থেকেও আইডিয়া নিতে পারে। এমনভাবে হচ্ছে যে জিনিসগুলো হচ্ছে আমরা শখের বসে করি, হয়তো রান্না করা, হয়তো আমার একটা পছন্দের খেলা থাকতে পারে, হয়তো আমি হচ্ছে ছবি আঁকতে পছন্দ করি, গান গাইতে পছন্দ করি। সো এই কাজগুলো তিনি যেটা বলার চেষ্টা করছেন, এরকম 2-3টা শখ মানুষের থাকা উচিত, যে শখগুলো হচ্ছে আপনার একেবারেই ফ্রি টাইমে আপনি করতে পছন্দ করেন, যেটা মেইন কাজকে সবসময়ের জন্যই এটা হয় কি ইন্সপায়ার করে। আরেকটা পয়েন্টে বলা হয়েছে ক্রিয়েটিভিটি ইজ সাবস্ট্রাকশন, যেটা বলা হয় যে হচ্ছে ক্রিয়েটিভিটি মানে হচ্ছে নতুন কিছু অ্যাড করাই না, বরং হচ্ছে বাদ দেয়া। যেটা বলা হয় যে একটা ভালো ছবি কখন হয়, যখন হচ্ছে অনেক রং ব্যবহার করলেই কিন্তু একটা ছবি ভালো হবে না, বরং কোন রংগুলো হচ্ছে না থাকলে ছবিটা সুন্দর লাগবে, এই জিনিসটা বোঝাও কিন্তু ইম্পর্টেন্ট। সো এক্ষেত্রে যেটা বলা হয়েছে যে আপনি নতুন কিছু শুধুমাত্র অ্যাড করবেন তাহলেই আপনি একটা ভালো রেজাল্ট পাবেন, এটা না। বিষয়টা হচ্ছে আপনি একটা কাজ করতে গিয়ে কোন জিনিসটা আপনি করবেন না বা কোন জিনিসটা বাদ দিতে হবে, এই জিনিসটা যদি বুঝতে পারেন তখনই দেখা যাবে যে আপনার জন্য ভালো একটা রেজাল্ট হবে। আপনার সব কিছু হচ্ছে একটা কাজের জন্য দরকার নেই, কোন জিনিসটা আপনার দরকার নেই সেটা যদি বুঝতে পারেন তখনই দেখা যাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেই কাজটা খুব ভালো একটা রেজাল্ট। এছাড়াও আরো বেশ কিছু পয়েন্ট তিনি বলেছেন এই বইতে, যেমন হচ্ছে স্টিক টু ইউর ওন স্টাইল, মানে হচ্ছে আপনি আপনার স্টাইলটাকে ফলো করুন। যেটা বলা হয় যে আপনি যখন হচ্ছেন কপি করছেন কারো কাছ থেকে, সেই কপিটা যেন হচ্ছে যে আপনার স্টাইল না হয়ে যায়, আপনার যেন নতুন একটা স্টাইল থাকে। যেটা বলা হয় যে পৃথিবীর অনেক বিখ্যাত খেলোয়াড়দের কিন্তু অনেকেই কপি করেন, ঠিক একইভাবে লেখকদের কপি করেন, গায়কদের কপি করেন, কিন্তু তারা কিন্তু কখনোই সেই যে যাকে কপি করছেন তার মতো হতে পারেন না যদি তার একটা নিজস্ব স্টাইল না থাকে। সেক্ষেত্রে তিনি যেটা বলেছেন যে আপনার যেটা স্টাইল সেটাকেই আপনি ফলো করুন, আপনি বিভিন্ন জনের থেকে আইডিয়া নেন, বিভিন্ন জনের থেকে আইডিয়া নিয়ে আপনি কাজটা করেন, কিন্তু হচ্ছে এই কাজটায় যেন আপনার যেন নিজস্বতা থাকে, আপনি যে চিন্তাটা, আপনার সেই চিন্তাটার যেন প্রভাব এই কাজের ভিতরে থাকে, সেটা তিনি আসলে বলার চেষ্টা করেছেন। তারপরে আরেকটা পয়েন্টে বলা হয়েছে যে আজকাল আমাদের যত কাজ আমরা কিন্তু আসলে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারই করি, কিন্তু যদি হচ্ছে আমরা কাজগুলোকে নোটবুকে একটু লিখে রাখি বা হচ্ছে আমরা যদি স্কেচ করি, তখন হবে এই আইডিয়াগুলো কিন্তু হচ্ছে আরো ক্লিয়ার হয়, আমাদের কিন্তু খুব ভালো মনে থাকে। সো এক্ষেত্রে যেটা তিনি বলার চেষ্টা করেছেন, যখন হচ্ছে শুধুমাত্র এই যে ল্যাপটপ, মোবাইল, কম্পিউটারের উপর বেস না করে কখনো কখনো হচ্ছে কিন্তু হচ্ছে যদি আপনি হাতে ছবি আঁকেন তখন কিন্তু এটার ভালো রেজাল্ট আসতে পারে। তিনি একটা সিক্রেট বলেছেন যে ভালো কাজ করা এবং হচ্ছে শেয়ার করা। যদি ভালো কাজ করেন আপনি, সেটা হচ্ছে শেয়ার করেন, তাহলে শেয়ার করলে যেটা হবে যে তখন কিন্তু আসলে সেটা অনেক মানুষের কাছে পৌঁছে যায়। আপনি যে কোন ফিল্ডে কাজ করছেন সেটা মানুষও বুঝতে পারে, তখন কিন্তু হয় যে যখন আপনার শেয়ার হলো কাজটা, তখন কিন্তু আরো অনেকেই এই যে কাজগুলো করার জন্য ইন্সপায়ার্ড হবে। তখন দেখা যাবে যে আপনার যে আইডিয়াগুলো, ভালো থটগুলো অনেক মানুষের কাছে পৌঁছে গেল। সেটাই বলা হয়েছে যে আপনি যদি একটা ভালো কাজ করেন, সেই কাজটা আপনি হচ্ছে আরো মানুষের কাছে শেয়ার করুন। অনেক মানুষের কাছে যখন এই আইডিয়াগুলো পৌঁছে যাবে তখনই কিন্তু আসলে একটা ভালো রেজাল্ট আসা সম্ভব। এরপরে তিনি বলেছেন বি অ্যামেচার, যেটা বলা হয় যে যখন একটা মানুষ নতুন কিছু করা শুরু করে তখন কিন্তু তার মনে হয় যে এই কাজটা সব কিছু করে ফেলা সম্ভব, কিন্তু যখন একজন মানুষ এক্সপার্ট হয়ে যায় তখন কিন্তু তিনি বোঝেন যে আসলে অনেক কিছু করা সম্ভব না আসলে। সো যেটা বলেছেন যে এই বিগিনিং মাইন্ডসেটটা থাকা উচিত, যখন আমি একটা কাজ করব তখন আমার যেন মনে হয় যে আমার পক্ষে অনেক কিছু করে ফেলা সম্ভব, অর্থাৎ অপরচুনিটি অনেক কিছু আছে। এই জিনিসটা মানুষকে কি করে, আসলে হচ্ছে মানুষকে স্বপ্ন দেখায়, মানুষকে আসলে বলা হয় যে অনেক কিছু করে ফেলতে পারবে, এই মাইন্ডসেটটা তার জন্য থাকা খুবই দরকার। যখন সে ভাববে যে আমার পক্ষে তো অনেক কিছু করা সম্ভব না,
তখন কিন্তু তাহলে আসলে তার যে মোটিভেশন কমে যাবে। তখন এটা বলার চেষ্টা করেছেন লেখক যে আপনার এই যে বিগিনার মাইন্ডসেটটা থাকা উচিত, এবং বিগিনার মাইন্ডসেটটা থাকলেই আসলে মানুষ কিন্তু অনেক কিছু করে ফেলতে পারবে। লাস্টে আরেকটা পয়েন্টে লেখক বলার চেষ্টা করেছেন যে আপনার হচ্ছে একটু বোরিং হওয়া, মাঝে মাঝে বিরক্ত হওয়া ভালো, সবসময়ই আপনাকে হচ্ছে যে চার্জ আপ থেকে অনেক কাজ করে ফেলতে হবে, এই জিনিসটা আসলে অনেক সময় দরকার নেই। কিন্তু আমাদের কাজ করতে গিয়ে অনেক সময় একটু লেজিনেস কাজ করে, অনেক সময় হয়তো আমরা ভাবি যে আজকে আমাদের মনে হয় দিনটা প্রোডাক্টিভ না। তো তিনি এটা বলার চেষ্টা করছেন যে অনেক আইডিয়াই আপনার মাথায় আসবে যখন আপনি হচ্ছেন একটু অবসর সময় থাকবেন, অনেক একটু বিরক্ত হবেন যে আমার পক্ষে হচ্ছে না, আমার পক্ষে কাজটা মনে হয় করা সম্ভব না। সো এই যে সময়টা, এই সময়টা হচ্ছে অনেক সময় আমাদেরকে ভালো ভালো আইডিয়া পেতে সাহায্য করে। সো এইটাই আসলে তিনি বলার চেষ্টা করেছেন স্টিল লাইক অ্যান আর্টিস্ট। রিসেন্ট টাইমে এটা আমার খুবই একটা ফেভারিট বুক। আমি আসলে একটু সময় পেলে এই বইটা দেখি, কারণ এই বইটার যে আইডিয়াগুলো বলা হয়েছে খুবই অসাধারণ, এবং হচ্ছে মানে হচ্ছে এই জিনিসগুলো খুব মানে এমন না যে আসলে কেউ বলে নাই, অনেকেই কিন্তু আসলে এই আইডিয়াগুলো সম্পর্কে আমরা জানি, কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় যে জানা কথাগুলো হচ্ছে কিন্তু আমাদেরকে ইন্সপায়ার করে অনেক বেশি। সো এই ছিল আজকের এই বইয়ের মেসেজ। আমি হচ্ছে হয়তো আরেকটা বই নিয়ে কথা বলবো, শো ইউর ওয়ার্ক, যেটা হচ্ছে অস্টিন কেলনের লেখা। সো থ্যাংক ইউ এভরিওয়ান।